আহ শফিকুর রহমান অনু, আপনি তো দীর্ঘদিন পর্যন্ত কূটনীতিক হিসেবে নিউজিল্যান্ডে কাজ করেছেন, বিশ্বের বিভিন্ন পর্যায়ে আপনি অন্যান্য দেশেও এর আগে কাজ করেছেন। গোপালগঞ্জের হত্যাকাণ্ড আমরা দেখলাম, সেইখানে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে অ্যাকশনে গেল, যেভাবে গুলি করেছে প্রকাশ্যে, এবং বেশ কয়েকজন মানুষের মৃত্যু ঘটেছে। আর এই গোপালগঞ্জের এই হত্যাকাণ্ডটি শুধুমাত্র এখন দেশের মধ্যেই না, দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় বা সব জায়গায় ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক কোন কোন গণমাধ্যমের সুবাদে। শফিকুর রহমান অনু, আপনি তো দীর্ঘদিন পর্যন্ত কূটনীতিক হিসেবে নিউজিল্যান্ডে কাজ করেছেন, বিশ্বের বিভিন্ন পর্যায়ে আপনি অন্যান্য দেশেও এর আগে কাজ করেছেন। আপনি কি মনে করছেন এই যে বর্তমান সরকার গতকালকে যে হত্যাকাণ্ডটি চালালো, এটির দায় সরাসরি সরকার প্রধান হিসাবে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরেই বর্তাবে, যেহেতু এর আগে যত ঘটনা ঘটেছে সেটির দায় যদি শেখ হাসিনার উপরে বর্তায়, এই হত্যাকাণ্ড অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বর্তাবে। কিন্তু শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের মধ্যে পার্থক্য হচ্ছে, শেখ হাসিনা নোবেল লরিয়েট না, তিনি শান্তিতে নোবেল পাননি। কিন্তু ডক্টর ইউনূস বিশ্বব্যাপী পরিচিত শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ হিসাবে। তো এই যে শান্তিতে নোবেলটি কি এইখানে গোপালগঞ্জে কি আটকে গেল এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে? বাইরে এর কি ফোকাস ঘটবে, এর প্রভাব, বা তাকে এখন মানুষ কিভাবে দেখবে? আমি আমার হৃদয় অন্তঃস্থল থেকে গোপালগঞ্জবাসীকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাদেরকে বাঙালি জাতি হিসাবে আমাদের মানিজ্যটা রক্ষা করেছেন, যেটা ওদের আলাপ সালাপে ওদের হাবভাবে বোঝা যাচ্ছিল, এবং যে ওদের মেইন টার্গেট ছিল বঙ্গবন্ধুর কবর বাজারকে ধ্বংস করা এবং টুঙ্গিপাড়া বিভিন্ন বঙ্গবন্ধু স্থাপনাগুলি ধ্বংস করা। তারা যদি এই সাময়িক রেজিস্ট্যান্স না দিত, ওটা করতো। এবং সাথে সাথে আমি নিন্দা জানাচ্ছি এই আমাদের এই সেনাবাহিনী, তথাকথিত সেনাবাহিনী, যাকে আমি অনেকদিন যাবৎ বলতাম জাতিসংঘের ভাড়াটিয়া বাহিনী। কেন আমাদের আগের বক্তা মামুন সাহেব বলে গেছেন, ওদের মেন উদ্দেশ্য হচ্ছে যা বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী হিসেবে কাজ করে কিছু ডলার কামানো, আর দেশে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া, ব্যবসা বাণিজ্য, এবং সবশেষে রিটায়ার করার পরে নামমাত্র মূল্যে ভালো ভালো জমি নেওয়া, ডিওজিএস এর ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি নামে প্রজেক্ট করে এগুলি নেওয়া। এবং সেই বাহিনী গত 1 বছরে এখন লাঠিয়াল বাহিনী হয়ে গেছে। এখন দেখবেন আমাদের সেনাবাহিনীর কাছে লাঠি থাকে এবং পুলিশের মতো একটা শিল থাকে। তাই আমি এদেরকে গতকালকে নাম দিয়েছি জাতিসংঘে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী। কালকে ওরা যে কাজগুলি করেছে, আমি লাইভ ভিডিও না দেখলে আমি হয়তো বিশ্বাস করতাম না। এবং পরে লাইভ ভিডিও দেখেছি, বিভিন্ন আনএডিটেড ভিডিও দেখেছি, র ভিডিও ফুটেজ দেখেছি। আমি সত্যি আমি খুবই আমি দুঃখিত এবং ক্ষুব্ধ। অবশ্যই দেশে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অ্যাকশনে যাবে, কিন্তু কালকে গোপালগঞ্জবাসী তেমন কিছুই করেন নাই। আপনারা যেমন দেখেছেন, ওনাদের যদি গোপালগঞ্জবাসীর উদ্দেশ্য ছিল এনসিপি কে সভা করতে না দেওয়া, তাহলে তো তারা সকাল থেকে ওদের মিটিং প্যান্ডেল ভেঙে দিত, প্যান্ডেল যেতে দিত না, কিংবা সবার আগেই এই সমস্ত হতো। কিন্তু না, তারা গোপালগঞ্জ বাংলাদেশ একটা অংশ, যে কোনো দল যে কোনো কথা রাজনৈতিক বক্তব্য রাখতে পারে, কিন্তু যখন তারা গোপালগঞ্জের কৃতি সন্তান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সম্বন্ধে যখন মিথ্যা এবং চরম অসম্মানজনক বক্তব্য রেখেছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষটা রিয়েক্ট করেছে। তাও রিয়েক্ট করে কিন্তু ওরা কোনো প্রাণহানি করে নাই, কোনো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে নাই, কোনো কিছু করে নাই, তারা চলে গেছে। কিন্তু যেহেতু গোপালগঞ্জের প্রায় আপামর জনতা সবাই এটার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বলে, এবং তাদের সংখ্যা সব দিকে বেশি ছিল বলে, এই এনসিপি নেতারা অবরুদ্ধ হয়ে যায়। এবং অবরুদ্ধ অবস্থা থেকে বাঁচার জন্যই তারা বোধহয় বিভিন্ন ভাবে এই কিলিং এটা করে, যেটা নাকি মোটেই কাম্য ছিল না।
ওরা এমন কোনো ডিস্ট্রাকটিভ অ্যাকশন নেয় নাই যাতে গুলি করতে বাধ্য হয় এবং এইভাবে গুলি করবে। আপনারা দেখেছেন বিভিন্ন ফুটেজে গুলি করেছে কিংবা আহত হয়েছে, তাদেরকে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে। একটা ছেলেকে পুলিশ ধরে কতক্ষণ ইন্টারোগেশন পরে 5 মিনিট পর তার লাশ ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এবং আপনি যেটা আগে বক্তব্য, পুলিশও কিন্তু এত মারমুখী ছিল না, এবং পুলিশে আইজিপি আজকে বলেছে তারা কোনো লেথাল অস্ত্র ব্যবহার করে নাই। এবং আমরা যেটা দেখেছি শুধু একটা ঘটনা দেখেছি, কিন্তু বাকিগুলি সম্ভবত সবগুলি সামরিক বাহিনীর গুলিতে নিক্ষিপ্ত হয়েছে। এবং আমরা কতগুলি ভিডিও দেখেছি গুলি করছে এবং গুলির নিচে গুলি খোসা পড়ে আছে। আর আজকাল তথ্য প্রযুক্তির যুগে তা আমি রহমান ভাইয়ের সঙ্গে ওনার কাছে অনুরোধ করব, ওনারা যেন এই ব্যাপারটি নিয়ে যতদূর সম্ভব আন্তর্জাতিক মহলে, বিশেষ করে মানবাধিকার মহল গলিতে, যেন এটা নিয়ে শুধু অভিযোগ দায়ের করে না, এটা ফলো আপ করতে হবে এবং কি করা যায়। এবং এটা সত্যি আমাদের জন্য লজ্জাজনক। এবং তারা যদি আস্তে আস্তে এই স্পর্ধা পেয়ে যায়, তারা কিন্তু বিদেশেও আমাদের জন্য বদনাম কামাবে। আমরা চাই না বাংলাদেশে বদনাম। হ্যাঁ, ইউনুস গভর্নমেন্টের সমালোচনা আমরা করবো দেশে, কিন্তু বিদেশে ইউনুস গভর্নমেন্টের সমালোচনা, এটা হয় বাংলাদেশের সমালোচনা। আমরা চাই না বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বাংলাদেশের বদনাম হোক। কিন্তু এই সেনাবাহিনী যে কাজগুলি গতকালকে করেছে, গত 9 মাস যাবত যেগুলি করেছে, সত্যি এটা লজ্জার, মানে তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই। তবে আমি যেমন এই ঘটনাগুলি কালকে আজকের দিনের মধ্যে আমি নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার অফিসে কিছু ইনফরমেশন আমি দিয়েছি। মাস দেড়েক আগে নিউজিল্যান্ডের বিরোধী দলের এমপির সঙ্গে আমার পরিচিত এমপির সাথে কথা বলা হয়েছিল। উনি বলছেন, শফিক, আমরা ফিল করি, কিন্তু তোমরা জানো আন্তর্জাতিক রাজনীতি মন্ডলে আমাদের প্রভাব কম, তবু আমরা আমাদের দলীয় মহলে এটা নিয়ে আলাপ আলোচনা করি। তবে আমরা বিশ্বাস, আমরা যখন কোনো সুযোগ আসবে আমাদের দেশ এবং আমরা এটা বিরুদ্ধে চান আমরা করব, আমরা এই ব্যাপারে তোমাকে আশ্বস্ত করতে পারি। তবুও তাই আমি বলছি যে আমাদেরকে সর্বোপরি সব জায়গায়, আমি গতকালকে থেকেও আমেরিকা, কানাডাতে, জাপানে আমাদের বন্ধু বান্ধব কিংবা পরিচিত জন যারা আছেন কিংবা বিভিন্ন সাংগঠনিক যারা আছেন, তাদেরকে আমি বলছি, ভাই, এই জিনিসটা নিয়ে যেন আমরা এত ফুটেজ আছে, এত কিছু ফুটেজ আছে, আমরা যেন এটা নিয়ে করি। এই কারণে ওরা যদি এইভাবে মানুষ মারার লোভ পেয়ে যায়, কালকে আপনি অনেকগুলি দেখেছেন, অনেকগুলি পোস্টে, ফেসবুক পোস্টে, সামাজিক পোস্টে ওরা পাকিস্তানি আর্মির সাথে তুলনা করেছে, এবং দুইটা ছবি কিন্তু খুব মিল। 71 সালে যেমন বাঙালিকে গুলি করে আর চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছিল, গতকালকে ঠিক তেমনি একটা ছেলেকে সাধারণ ছেলেকে এরকম গুলি করে আহত করে চ্যাংদোলা করে নিয়ে গেছে। এবং যেভাবে ওরা যে ভাষা ব্যবহার করেছে, পাকিস্তানিদের ভাষা, যে ভাষাগুলি আমরা বাঙালি কখনো ইউজ করি না, এই ধরনের ভাষা, এই ধরনের কার্যকলাপ সত্যি আমাকে ব্যথিত করে। এই বাহিনীকে আমরা আমাদের দেশে মানুষের ট্যাক্সের পয়সা ওদেরকে লালন পালন করি না। এরা মনিভাই শেখ ফজলুল বলছেন খোদার খাসি। আসলে সত্যি আমাদের সেনাবাহিনী জীবনে কারোর সঙ্গে যুদ্ধ করে কিছু করতে পারবে না। ভারত তো দূরের কথা, ইভেন মায়ানমারের সাথে যুদ্ধ করে পারবে না। ইভেন আমরা পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরাও জানি যে আরাকান আর্মির বিদ্রোহী আর্মিরা বাংলাদেশের সীমান্ত রেখা অবৈধভাবে অতিক্রম করে আমাদের দেশের স্থলভূমিতে এসে এরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, এই সমস্ত করছে, তাদেরকে বাধা দেওয়ার মতো মূলত পর্যন্ত নেই। তাই ওরা দেশের জন্য কি করছে আমরা জানি না। এবং সত্যি সত্যি আপনি যে দেশে আছেন, জেনেভাতে কোনো, আমি যত জানি, কোনো আর্মি নাই, কিন্তু তাই বলে জেনেভা স্বাধীন না। আজকাল হচ্ছে কূটনৈতিক ভাবে আমাদেরকে স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ, তার প্রমাণ আপনাদের সুইজারল্যান্ড। তেমনি ভাবে এখন আমার দেশে এখন আমাদের একটা খোদার যে সেনাবাহিনী একটা বিশাল একটা একটা শ্বেতহস্তি হয়ে গেছে। যে কোনো সরকারের পক্ষে এটাকে বিলুপ্ত করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর জনসৃষ্ট। কিন্তু নির্মম হলো সত্য, আমাদের সেনাবাহিনী আমার মতে দেশে তেমন কোনো ভালো কাজ করে, মাঝে মাঝে দুর্যোগময় মুহূর্তে তারা এগিয়ে এসেছে, এছাড়া অন্য কোনো ভালো কাজ তেমন কিছু করে নাই, যার জন্য তাদের প্রশংসা পাওয়ার যোগ্য। উপরন্তু আজকে আমার বলতে
দ্বিধা নেই, এই সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের দুইজন জনপ্রিয় রাষ্ট্রপতিকে ওরা বেআইনিভাবে হত্যা করেছে, বিভিন্ন মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, বিভিন্ন কু করে হত্যা করেছে। যেহেতু তাদের কাছে অস্ত্র আছে, তাই ওরা যা কিছু করতে পারে। তা আমি এই সেনাবাহিনীর এই ভাড়াটিয়া, বা আমি সেনাবাহিনী না বলে আমি বলি যে জাতিসংঘের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীর কার্যকলাপ তীব্র নিন্দা জানাচ্ছি, এবং দেশে বিদেশে তাদের কার্যকলাপের জন্য তারা নিন্দিত হবে, ঘৃণিত হবে, এবং এই ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। রহমান মামুন, যিনি মানবাধিকার নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত তিনি কাজ করছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে একজন হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে, যে তারা যে হুঙ্কার দিয়ে গিয়েছিল সেখানে তারা শেষ পর্যন্ত সাজোয়াজানের ভিতরে করে আসতে হয়েছে। এটি তাদের জন্য কত বড় লজ্জার, তাদের রাজনীতির জন্য। তারা কালকে তাদের সেই এনসিপির হুঙ্কার আর ছিল না, তারা ইয়ের গাড়িতে করে চলে আসছে, সাজোয়াজানের ভিতরে করে, ট্যাঙ্কের ভিতরে করে। আর সেনাবাহিনী যে কাজটি করলো, আমাদের সেনাবাহিনী অনেকদিন থেকে বিতর্কিত ভূমিকা নিচ্ছে। আমাদের সেনাবাহিনীকে ভলকার তুর্ক যখন গত জুলাই মাসে, 24 জুলাই মাসে ফোন করে বলে যে তোমরা এখান থেকে বিরত থাকবো, তারা চিন্তা করে দেশ রক্ষা না। আমাদের সেনাবাহিনী তো এখন দেশ রক্ষার কাজ করে না, তারা জাতিসংঘে মিশনে যাওয়ার জন্য তাদের লোভ লালসায় ব্যস্ত। সেনাবাহিনীকে যে এত লোভী করে তোলা হয়েছে, এটা শুরু হয়েছে আরো আগে থেকে। 75 পরবর্তী থেকেই বাংলাদেশের সেনাবাহিনীকে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য, সরকারি চাকরি, বেসরকারি সুযোগ সুবিধা, বিভিন্ন কর্মসংস্থানের জায়গা, এগুলো দিয়ে দিয়ে 75-এর পর থেকে জিয়াউর রহমানের সরকার থেকে এগুলো করে আসছে। সেটা এরশাদও কন্টিনিউ করেছে। আমি এই বিষয়ে বলবো, বিগত 15-16 বছরও আমাদের জননেত্রী শেখ হাসিনা, তিনিও আমাদের সেনাবাহিনীকে প্রচুর সুযোগ সুবিধা দিয়েছেন। সেটা দেওয়াটা কতটুকু ঠিক ছিল বা বেঠিক ছিল আমি সে আলোচনায় যাচ্ছি না, কিন্তু সেনাবাহিনীর এখন লোভের মাত্রা অনেক দূর চলে গেছে। সেনাবাহিনী এখন ডিএসএস অ্যাপার্টমেন্ট কিভাবে পাবে, আমাদের সেনাবাহিনী কিভাবে এই নতুন নতুন ডিওএইচএস হবে, নতুন নতুন তাদের ফ্ল্যাট কিভাবে পাবে, তারা কিভাবে আন্তর্জাতিক মিশনে গিয়ে তারা সেখানে ডলার কামাবে, সেই ডলারের রোজগার তাদের এখন উদ্দেশ্য। সে কারণে তারা দেশ রক্ষা করছে না, মানবাধিকার রক্ষা করছে না। আমি আবার রিপিট করছি, আমার সেনাবাহিনী মানবাধিকারও ভাবছে না, দেশ রক্ষার জন্য তো তাদের কোনো ভূমিকা নাই। গত 54 বছরে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে যা হচ্ছে, বাংলাদেশে মায়ানমারের সীমান্ত থেকে যেভাবে এসে আমাদের দেশে উল্লাস করছে, সেখানে আমার দেশের সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই। আমার দেশের সেনাবাহিনী তাদের অফিসারদের মনোরঞ্জন, তাদের বিলাসী জীবনযাপন এবং তারা ডলারে কিভাবে বেতন পাবে সেই উদ্দেশ্যে গতকালকে এই মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাটি ঘটিয়েছে। এবং আমার ধারণা আমাদের সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘনের অবস্থান কালকে যেটা নিয়েছে সেটা হয়তো আরো আগামীতে আরো বেশি নিবে। এখন আমার দেশের জনগণকে এটা প্রতিরোধ করতে হবে। আমাদের সেনাবাহিনী তো জনগণের উপরে কতটুকু গুলি চালাতে পারে, তাদের গুলি চালিয়ে কতদূর তারা আন্তর্জাতিক ভাবে যেতে পারে, এটা আগামীতে পরীক্ষা হবে। এই খেলা এখন বাংলাদেশে শুরু হয়ে গেছে। আমি খুবই সাধারণ একজন মানবাধিকার কর্মী, প্রবাসে থাকি, জেনেভায় কাজ করি। আমাদের যেটা কাজ হবে, সেনাবাহিনীর সমস্ত তথ্যচিত্র আমাদের রেকর্ডে আসছে। আমরা আগামীকালকে সকাল 10:30টায় এখানে ইউএনএ এনজিও লেভেলে একটা মিটিং হবে। সেই মিটিং এ আমরা আমাদের এনজিও কলিগদেরকে এই বিষয়টি উপস্থাপন করব। তবে হাই কমিশন অফ হিউম্যান রাইটস কে আমরা রিপোর্ট দেব, সেটা হয়তো নেক্সট উইকে, কারণ আমরা এখন পেপার ডকুমেন্ট গুলো রেডি করছি। এটা বিশ্বের সমস্ত জায়গায় নিউজ হয়ে গেছে, ইউরোপ, আমেরিকা সমস্ত জায়গায় গণমাধ্যমে চলে এসেছে নিউজ। কিন্তু এখন আমাদের যেটা দায়িত্ব, এই রিপোর্টিং গুলা ফ্যাক্ট ফাইন্ডিং করে জাতিসংঘ এবং বিভিন্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন জায়গায় আমাদেরকে পৌঁছে দিতে হবে। কালকে সকাল থেকে আমাদের এই হোমওয়ার্কটা শুরু হয়ে গেছে। কালকে সকাল 10:30টায় আমাদের একটি এনজিও লেভেলে একটি মিটিং ডাকা হয়েছে, আমি সেখানে প্রেজেন্টেশনটা দিব। তো আমি তৌফিক ভাইয়ের প্রশ্নের উত্তরটা এখানে শেষ করছি। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশও কিন্তু গতকালকে নীরব ভূমিকা পালন করেছিল। পুলিশকে কিন্তু উস্কে দিয়েছে সেনাবাহিনী, সেনাবাহিনী পুলিশকে উস্কে দিয়েছে যে আসো। তা না হলে তো কালকে সেনাবাহিনী যদি এদেরকে প্রশ্রয় না দিত, তাহলে থেকে ওরা কিভাবে আসতো সেটা আমি জানি না, তাদের অবস্থা কি হতো। কিন্তু গোপালগঞ্জ মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নাই।
তারা শেষ জবাবটুকু দিয়েছে। আর আমাদের যে সমস্ত মানুষকে সেনাবাহিনী গুলি করে নিহত করেছে, কোথাও কোথাও আমি নিউজ পেয়েছি 9 জনের খুন, কোনো কোনো গণমাধ্যমে 3 জনের খুন। আমি এই তথ্যটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য চেষ্টা করছি। পুরো ফ্যাক্ট ফাইন্ডিংটা হাতে পেলে আমি কালকে এটা প্রেজেন্টেশনটা দিতে পারবো। এটি আমার আপাতত বক্তব্য। অনেক ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, সঙ্গে থাকুন।